ফলে এই রকম একটি রাজনৈতিক দল যারা নিজেরাই নিরপেক্ষভাবে ভোট করাতে পারছে না বলে অভিযোগে জর্জরিত, তারা কিভাবে ইলেকশন কমিশনারের বিরুদ্ধে এই প্রস্তাব আনতে পারে, সেটাই এখন একটা হাস্যকর বিষয় হয়ে উঠেছে। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে আলোচনা করব রাজনীতি প্লাস ভারতীয় সংবিধানের স্তম্ভের লড়াই। ভারতীয় পার্লামেন্টে ঘটে গেল এক ঐতিহাসিক এবং বিরল ঘটনা, যা ভারতীয় রাজনীতির ইতিহাসে কখনোই ঘটেনি। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন, যিনি পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতিও, তিনি ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট বা অপসারণের প্রস্তাবটি খারিজ করে দিয়েছেন। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের প্রস্তাবটি মূলত বিরোধী জোট বা ইন্ডি ব্লকের পক্ষ থেকে আনা হয়েছিল। এই প্রস্তাবের মূল উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেস, সমর্থনে ছিল জাতীয় কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং অন্যান্য ছোট সহকারী রাজনৈতিক দল। ইন্ডি জোটের পক্ষ থেকে 63 জন রাজ্যসভার সাংসদ এবং লোকসভার 130 জন সংসদ, অর্থাৎ সর্বমোট 193 জন সংসদের স্বাক্ষরের মাধ্যমে এই প্রস্তাবটি আনা হয়। তাদের অভিযোগগুলি ছিল মূলত, নাম্বার 1, জ্ঞানেশ কুমার রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন, ভোটার তালিকা সংশোধনে বা এসআইআর এ বৈষম্যমূলক আচরণ করছেন। নাম্বার 3, বিরোধী দলের প্রতি বিরূপ মনোভাব দেখাচ্ছেন। নাম্বার 4, নির্দিষ্ট রাজ্যে নির্বাচনী সময়সূচি বা সিদ্ধান্ত নিয়েও বিতর্ক। নাম্বার 5, শাসক দলের পক্ষে সুবিধাজনক সিদ্ধান্ত নিয়ে চলছে নির্বাচন কমিশন। নাম্বার 6, আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগেও অসঙ্গতি। তবে রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি ভারতীয় সংবিধান এবং দ্য জাজ অ্যাক্ট 1968 এর অধীনে প্রস্তাবটি পর্যালোচনা করে পত্রপাঠ বাতিল করে দেন। কারণ চিফ ইলেকশন কমিশনারকে সরানো বা ইমপিচ করা সাধারণ কোনো সরকারি কর্মকর্তার মতো নয়। তার অপসারণের প্রক্রিয়া অনেকটাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের ইমপিচ করার মতোই কঠোর। এবার চলুন আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি বা চিফ ইলেকশন কমিশনারের মতো পদগুলির ইমপিচমেন্টের পর্যায়গুলি জেনে নিই। প্রথম ধাপ, প্রস্তাব গ্রহণ। সংসদে এমন প্রস্তাব উঠলে রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি প্রস্তাবটি গ্রহণ করবেন কিনা সেই সিদ্ধান্ত নেন। দ্বিতীয় ধাপ, তদন্ত কমিটি গঠন। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। তৃতীয় ধাপ, প্রমাণ, সাক্ষ্য ও নথি যাচাইয়ের পর অভিযোগ সত্য হলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদের উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভাতে পাশ করাতে হয়। তারপরেই রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে ইমপিচমেন্ট করা যায়। কিন্তু এই প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন। ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। সংবিধানের পার্ট 15 এর 324 to 329 ধারার মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে, কারণ এটি যাতে রাজনৈতিক চাপের বাইরে থেকেও অবাধে কাজ করতে পারে। এই হেন সাংবিধানিক আবরণে মোড়া ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনারকে সরাতে হলে অভিযোগ হতে হবে, নাম্বার 1, প্রমাণিত অসৎ আচরণ অর্থাৎ প্রুভড মিসবিহেভিয়ার। 2, অক্ষমতা বা ইনক্যাপাসিটি। যদি অভিযোগ রাজনৈতিক বা সাধারণ প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে হয় কিন্তু প্রমাণিত অসৎ আচরণ বা প্রুভড মিসবিহেভিয়ার না হয়, তাহলে সেই প্রস্তাব কখনোই গ্রহণযোগ্য হবে না। এবার সবচেয়ে বড় প্রশ্ন, এমন বাঘা বাঘা অভিযোগ করা সত্ত্বেও রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কেন তিনি প্রাথমিক স্ক্রুটিনির পর প্রস্তাবটিকে পত্রপাঠ খারিজ করলেন? কারণ নাম্বার 1, অভিযোগ যথেষ্ট শক্তিশালী নয়, অর্থাৎ সংবিধান উল্লেখিত প্রুভড মিসবিহেভিয়ার মানদণ্ড এখানে পূরণ করছে না। কারণ নাম্বার 2, পর্যাপ্ত প্রমাণের অভাব, অর্থাৎ অভিযোগের পক্ষে শক্তপোক্ত কোনো নথি বা প্রমাণ তুলে দিতে পারেনি আবেদনকারীরা।
কারণ নাম্বার 3, রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত। অর্থাৎ চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে প্রস্তাবটি রাজনৈতিক উদ্দেশ্য প্রভাবিত বলে মনে হয়েছে, আর সেই কারণেই প্রাথমিক পর্যায়েও তিনি এটিকে খারিজ করে দিয়েছেন। এই প্রস্তাবটি সরাসরি সুপ্রিম কোর্টের গরিমাকেও খর্ব করছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক ও বিচার বিভাগীয় বিশেষজ্ঞ। ইলেকশন কমিশনারের ইমপিচমেন্টের এই প্রস্তাব সরাসরি সুপ্রিম কোর্টকে অপমান, কেননা এসআর পর্বের শুরু থেকেই ইন্ডি জোট তথা আমাদের রাজ্য সরকার লাগাতার ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করে চলেছে এবং বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নিজেদের অবজারভেশনে রাজ্যে এসআর প্রক্রিয়া চালাচ্ছে এবং ইলেকশন কমিশনের 324 ধারার সঙ্গে বিরোধ না করেও ন্যায় বিচারের লক্ষ্যে বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছেন। বিচারপতিদের দিয়ে এসআইআর এর নথি যাচাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট এখনো কোনো মামলায় ইলেকশন কমিশনারের পক্ষপাত দুষ্টতার পরিচয় পায়নি। ফলে সুপ্রিম কোর্টের অন্তিম রায়কে ওভারল্যাপ করে রাজ্যসভায় এমন একটি প্রস্তাবনাকে অনেকেই এটাকে সুপ্রিম কোর্টের অপমান হিসাবে দেখছেন। আর এই প্রস্তাবনার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার ঘটনাকে অনেকেই রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় বলে মনে করছেন। কেননা বিগত কয়েকটি নির্বাচনে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 2018 সালের পঞ্চায়েত ভোটে প্রায় 50 জনের মৃত্যু হয়। প্রায় 10,000 জন মানুষ ভোট পরবর্তী হিংসার কারণে ভিটেমাটি ছাড়া হন। 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান। প্রায় 1000 হিংসার ঘটনা নথিভুক্ত হয়। 2019-এর লোকসভা নির্বাচনেও মৃত্যু হয় প্রায় 15 জনের। 2021-এর বিধানসভা নির্বাচনেও আমরা দেখতে পাই প্রায় 30 জনের মৃত্যু ঘটেছে ভোট পরবর্তী হিংসার কারণে। প্রত্যেকটি নির্বাচনের পরেই কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, জাতীয় মহিলা কমিশনকে আসতে দেখা গেছে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তের জন্য, যা ভারতের সমস্ত রাজ্যের মধ্যে বিরল ঘটনা। ফলে ভোট নিরপেক্ষতা নিয়ে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের ন্যূনতম গ্রহণযোগ্যতাও নেই। ফলে এই রকম একটি রাজনৈতিক দল যারা নিজেরাই নিরপেক্ষভাবে ভোট করাতে পারছে না বলে অভিযোগে জর্জরিত, তারা কিভাবে ইলেকশন কমিশনারের বিরুদ্ধে এই প্রস্তাব আনতে পারে, সেটাই এখন একটা হাস্যকর বিষয় হয়ে উঠেছে। নমস্কার, আজকের আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে এবং গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো সময়।